এই আমরা গত 2 বছর 3 বছর আগে দমদম অঞ্চলের সাধারণ মানুষদের নিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে করে সমস্তটা ওনার নেতৃত্বে যেভাবে লড়াই করেছি, তার একটাই আমাদের দাবি ছিল যে শিল্পের জমিতে বন্ধ হওয়া শিল্প আপনারা চোখের উপরে দেখছেন। HMBর 70 একর যেসবের 70 একর জমি দেখছেন, HMBর জমি দেখছেন মল রোডে 70-75টা। 24 সালের প্রথমে এসে আমরা বলছি না যে আপনারা আমাদের ভোট দিন, সুজন চক্রবর্তী দিল্লিতে পাঠান। আমাদের দীর্ঘ লড়াই আন্দোলনের মাধ্যমে সুজন চক্রবর্তী শ্রমিক নেতৃত্ব বটে, আমরা এই লড়াই দিল্লিতে পৌঁছে দিতে চাচ্ছি। যেভাবে আমরা দিল্লিতে সমাবেশ করেছি, শ্রমিক সমাবেশ, কৃষক সমাবেশ, ক্ষেতমজুরদের সমাবেশ, আমাদের জেলায় কমরেড গার্গী চ্যাটার্জি, গুরুজনেরা, মা বোনেরা, সমবয়সী বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, রানাদা মুখবন্ধে কতগুলো কথা বলেছেন। কালকে হচ্ছে 6 দফার ভোট অনুষ্ঠিত হবে, আর আগামী 1 তারিখে 7 দফার শেষ ভোট। আমাদের আবার আগামীকাল থেকে ঘূর্ণিঝড় রুমেলা, সেই ঝড় আসারও একটা আগাম চেতাবনী রয়েছে যে ঝড় আসতে পারে। সংবাদ মাধ্যম এই ঝড় নিয়েও নানান আলোচনা করছে, কিন্তু সংবাদ মাধ্যমের কপালে আর একটা ঝড় চিন্তার ভাঁজ ফেলেছে। প্রথম দিকে তৃণমূল আর বিজেপি, এছাড়া আর কিচ্ছু নেই। এই বাইনারি সৃষ্টি করা মিডিয়া, তাদের কপালে এখন ভাঁজ, কারণ বাম কংগ্রেস পশ্চিমবাংলায় নতুন ঝড় তৈরি করেছে। 4 দফার ভোটে এটা স্পষ্ট হয়ে গেছে যে উত্তর বাংলা থেকে যে ঝড় উঠেছে, সেই ঝড় ঘাস ফুল আর পদ্ম ফুলকে খড়কুটোর মতন উড়িয়ে নিয়ে চলে যাবে। এখন ওদের কপালে ভাঁজ। গতকাল বুদ্ধ পূর্ণিমা গেছে, আকাশে চাঁদ উঠেছিল, আপনি আমি সকলেই চাঁদ দেখছিলাম, ভালো লাগছিল। ভগবান বুদ্ধের অনেকগুলো নাম, ভগবান বুদ্ধের অনেক নাম, কেউ বলে তথাগত, কেউ বলে অমিতাভ, কেউ বলে গৌতম বুদ্ধ। সেরকম ভগবান বুদ্ধের আর একটা নাম হচ্ছে সৌগত। হ্যাঁ, সিদ্ধার্থ ভগবান বুদ্ধের নাম, আবার সৌগতও ভগবান। বুদ্ধ মানে কি বুঝি? গোটা পৃথিবীর মানুষ কি বোঝে? বুদ্ধ মানে গোটা পৃথিবীর মানুষ বোঝে অহিংসার কথা, মানব ধর্মের কথা, সব মানুষকে ভালোবাসার কথা। বুদ্ধ মানে গোটা পৃথিবীর মানুষ কি বোঝে? যে এক রাজপুত্র জানলা ধরে দাঁড়িয়ে রয়েছেন, আর জানলার ওপাশে অসংখ্য নরনারী না যাদের দুঃখ দেখে রাজপুত্র ঘর ত্যাগ করলেন, যে কি করে মানুষের দুঃখ দুর্দশার তিনি বিমোচন করবেন, তিনি মানুষকে সেই দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করবেন। এই হচ্ছে বুদ্ধদেব। আর আমাদের এখানে সৌগত রায়, যাকে শুধু আপনি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলতে দেখেছেন এমন নয়, যাকে আপনি লোকসভার MP হওয়ার পর শুনেছেন যে তিনি বলছেন যে চামড়া চামড়া গুটিয়ে নেব আমরা, আর সেই চামড়ায় মানুষের চামড়া দিয়ে জুতো বানিয়ে তিনি ডুগডুগি বাজাবেন। এটা হচ্ছে এখানকার MP সৌগত রায়ের কথা। আমি নাম নিয়ে কোনো কথা বলতাম না। আমাদের মুখ্যমন্ত্রী কোনো লোকসভাতেই 2 বার যাননি, কিন্তু দমদমে সৌগতবাবুর হার নিশ্চিত। দমদমের কুজন হারছে, দমদমের সুজন জিতছে। এটা এই দেওয়াল লিখনটা পড়ার পরে উনি সোদপুর কামারহাটির মধ্যে 2 বার এসে গেছেন। তো সেখানে এসে উনি বলা শুরু করলেন যে আমি আমার নিজের মমতা নামটা পছন্দ করছি না। মমতা নামের অর্থ মমতা, মায়া, মমতা, ভালোবাসা। যিনি পশ্চিমবাংলাকে হিংসায় 1 নম্বর করেছেন, যিনি পশ্চিমবাংলাকে নারী নির্যাতনে 1 নম্বর করেছেন, যিনি পশ্চিমবাংলাকে চুরি দুর্নীতিতে 1 নম্বর করেছেন, তিনি তো নিজের নামটার জন্য লজ্জা পাবেই। এখানে আমাদের MP সৌগতবাবু নিজের নামের জন্য লজ্জা পাচ্ছেন, যে আমি চামড়া বাজিয়ে চামড়া নিয়ে গুটিয়ে ডুগডুগি খেলতে বলেছি। ভোটে এগুলো আলোচ্য বিষয়বস্তু না, কিন্তু বললাম কেন? কারণ দমদমেতে, দমদমের আকাশ বাতাসে, গলি গলিতে বাঘটা এই কথা ক্রমশ গুঞ্জরিত হচ্ছে, মুখরিত হচ্ছে
যে দমদম সুজনকে চায়, সুজন দমদম ভালো লোককে চায়। হ্যাঁ, আমরা এমপি সুজন চক্রবর্তীকে দেখেছি, আমরা এমএলএ সুজন চক্রবর্তীকে দেখেছি, আমরা বাম আমলে এমপি গিরি করা সুজন চক্রবর্তীকে দেখেছি, আবার এই তৃণমূলের আমলে বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা সুজন চক্রবর্তীকে দেখেছি। সুজন চক্রবর্তীকে বাড়ির খাটের তলায় কোটি টাকা লুকিয়ে রাখতে কোনো সিবিআই ইডি দেখেনি। সুজন চক্রবর্তীকে কেউ ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলতে দেখেনি। সুজন চক্রবর্তী কারুর থেকে অন্যায়ভাবে টাকা নিতে দেখেনি। আর সুজন চক্রবর্তী গোটা পশ্চিমবাংলায় মানুষের দাবিতে লড়েছেন। 2 বছর আগে যেসব কারখানার পুনরুজ্জীবনের জন্য সবচেয়ে বড় যেসব কারখানার গেটে যে মিটিংটা আমরা করেছি, সেই মিটিংয়েরও অন্যতম প্রধান বক্তা ছিলেন কমরেড সুজন চক্রবর্তী। সুজন স্যার সৌগত রায়, সেই ভিডিওতে দেখা গেল স্যান্ডো গেঞ্জি দিয়ে, স্যান্ডো গেঞ্জি মুড়ে টাকা নিচ্ছেন মাননীয় জনাব ববি হাকিম সাহেব। সেই ভিডিওতে দেখা গেল যিনি এখন ওয়াশিং মেশিনে গিয়ে বিজেপির সম্পদ হয়েছেন, মেজ খোকা শুভেন্দু অধিকারী, তিনি কাগজে মুড়ে টাকা নিচ্ছেন। সেই সময় তার ভবিষ্যৎটা কি হবে সেই বিষয়টা নিয়ে আজকে আপনার আগামী 1 তারিখ সেই দিন, যেই দিন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে গত 5 বছর যে সাংসদকে, গত 10 বছর যে সাংসদকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন তার কি ভূমিকা ছিল, সেই ভূমিকার উপর আপনাকে নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকেই আবার ফিরিয়ে আনবেন নাকি সেই সাংসদকে বদল করবেন, আপনাকে নতুন কাউকে সংসদে পাঠাতে হবে। সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। যে লোকটি গত 2014 সালে ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন, 2014 সালের নির্বাচনের প্রাক্কালে যিনি নির্বাচনী ইস্তেহারে একটা একটা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেই প্রতিশ্রুতিগুলি শুনে সেই দিন আপনাদের মনে হয়েছিল হয়তো স্বর্গ থেকে কোনো দেবদূত নেমে এসছে, সেই দেবদূত ভারতবর্ষকে পরিচালনা করে নিয়ে যাবেন, একটা ভীষণ সুন্দর দেশ তৈরি করবেন, যেখানে কোনো বেকারত্ব থাকবে না, যেখানে গরিবী থাকবে না, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে টাকা থাকবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি হবে। আপনি সেদিন ভেবেছিলেন হ্যাঁ, আমার যে যুবক আজকে বেকার রয়েছে, এই মানুষটা যদি ভারতবর্ষের মসনদে বসে তাহলে আমার ঘরের বেকার যুবক আর বেকার থাকবে না, কারণ 2 কোটি বেকারের চাকরি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই নির্বাচনী ইস্তাহারের যে সমস্ত কথাগুলি সেদিন তিনি বলেছিলেন, একটা একটা করে আপনারা মিলিয়ে দেখুন কোন প্রতিশ্রুতিটা সেদিন তিনি রাখতে পেরেছিলেন। তিনি বলেছিলেন কালো ধন ফিরিয়ে আনবেন, অর্থাৎ যে সমস্ত ভারতবাসীর, যে সমস্ত ভারতীয় পুঁজিপতির তাদের কালো ধন অর্থাৎ কালো টাকা বিদেশি ব্যাংকে রয়েছে, সেই টাকা তিনি ফিরিয়ে আনবেন দেশে। আমরা কি দেখলাম 2014 থেকে 2019, এই 5 বছর কদিন তিনি দেশে ছিলেন সেটা হাতে গুনে বলা যাবে। একটার পর একটা বিদেশ ভ্রমণ করেছেন, একটার পর একটা দেশে ঘুরে এসেছেন। আমাদের সেদিন মনে হয়েছিল যে উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা এরকমই ছিল যে আমি যদি ক্ষমতায় আসি সবার প্রথমে আমাকে পুরো পৃথিবীটা ঘুরে দেখে নিতে হবে। এটা ওনার হয়তো একটা স্বপ্ন ছিল, কারণ ওনার সেই বিদেশ ভ্রমণ থেকে ভারতবর্ষের কতটুকু উপকার হয়েছে তা আমরা আজও বুঝতে পারিনি। 2019 সালের নির্বাচনের প্রাক্কালে যখন তিনি দেখলেন যে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে তার মিথ্যা প্রতিশ্রুতিগুলো একে একে ভারতবর্ষের মানুষের সামনে উঠে এসছে, এবং ভারতবর্ষের মানুষ সেই সময় বুঝতে পারছিলেন যে একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রীকে আমরা দেশের মস্তদে বসিয়েছি, সেই সময় তিনি তার একটা অদ্ভুত তাস খেললেন। সেই তাসটা ছিল কি, পুলেওয়ারে যে বিস্ফোরণ তিনি ঘটিয়েছিলেন, হ্যাঁ তিনি ঘটিয়েছিলেন। আমরা আজকে দায়িত্ব নিয়ে জোর দিয়ে বলছি সে তাতে 44 জন জওয়ান মারা গেছিলেন সেদিন, এবং আমরা সেদিন খানিকটা আবেগপ্রবণ হয়েছিলাম সেন্টিমেন্টের ওপর দাঁড়িয়ে। তার কথায় সেদিন দেশের সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সে ঘটনা নিন্দনীয়, বর্বরচিত, তার জন্য আমরা বারবার সমালোচনা করেছি পশ্চিমবঙ্গ সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কিন্তু একবারের জন্য বলুন তো, আজকে এতদিন হয়ে গেছে, মণিপুরের ঘটনা, যেই ঘটনা আমাদের সেদিনকে তাক লাগিয়ে দিয়েছিল যে আমরা কোন বর্বর রাজ্যে বাস করছি। মণিপুরের মতো একটা রাজ্য
সেখানে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটানো হচ্ছে। আজ পর্যন্ত তার সময় হলো না একদিনের জন্য মণিপুরে পৌঁছানোর। তিনি বড় বড় কথা বলছেন, এখানে এসে তিনি নারীর সম্মানের কথা বলছেন। আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঘটনার পর তিনি সময় পেলেন না একবারও সেখানে যাওয়ার। তিনি বসিরহাটের জনসভায় দাঁড়িয়ে বলছেন যে যদি আমার হাজিবাবু যেতেন তাহলে আমার প্রথম ভিজিট হবে সন্দেশখালী। আপনি তো সন্দেশখালীর মুখ্যমন্ত্রী, আপনি তো সন্দেশখালীর প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী। যে ঘটনা ওখানে ঘটেছে আপনার উচিত ছিল না তারপরের দিনই সেখানে পৌঁছে যাওয়া? এর আগে তো আমরা দেখেছি ছোট ছোট ঘটনা ঘটলেও সেখানে আপনি সবার আগে পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে আপনি অনশনে বসে গেছেন, সেখানে গিয়ে আপনি একটার পর একটা আন্দোলন করেছেন। অথচ আজকে আপনি মা বোনেদের ইজ্জতের কথা বলেন। আপনি নিজে একজন মহিলা হয়ে কি করে পারলেন এতদিন ধরে একদিনের জন্য সন্দেশখালী মহিলাদের কাছে পৌঁছাতে পারলেন না? আমরা সন্দেশখালী নিয়ে অদ্ভুত নাটক দেখছি। আজকে ইনি ভিডিও প্রকাশ করছেন, কালকে উনি ভিডিও প্রকাশ করছেন। দোষী তো দুজনই। আজকে যদি সেই ভিডিওগুলির সত্যতা একটার পর একটা বেরিয়ে আসে তাহলে দেখা যাবে যে সন্দেশখালীতে যেভাবে আজকে তৃণমূলের শেখ শাহজাহান নির্যাতন করেছিল, ঠিক সেইটাকে ইস্যু করে সেটাকে বেশ সাজিয়ে গুছিয়ে আজকে সন্দেশখালীকে সামনে রেখে আপনারা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন এই বিজেপি দল। তাহলে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নেই এই দুটি দলে। আপনাদের মনে আছে সেদিন বলেছিলেন মুকুল রায়, তিনি বলেছিলেন সাংবাদিকের প্রশ্নে যে কে জিতবে, বলছে তৃণমূল। বলছে না না, আপনি তো এখন বিজেপি করেন। বলছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। সেদিন মুকুল রায়ের কথাটা আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। অনেকে বলেছিলেন মুকুল রায় পাগল হয়ে গেছেন, কিন্তু না, মুকুল রায় সঠিক বলেছিলেন। সেটা আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন আজকে দাঁড়িয়ে এই নির্বাচনের প্রাক্কালে কিছু না কিছু এমন মন্তব্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, নয় বিজেপির শুভেন্দু অধিকারী করছেন, যেই মন্তব্যগুলোকে নিয়ে আমাদের প্রত্যেকটা মিডিয়া মুখর হয়ে আছে। তাদের কাছে আর অন্য কোনো ইস্যু নেই। তাদের কাছে কোথায় জাতীয় কংগ্রেস বা বাম জোট সেখানে কোনো আন্দোলন করছে বা সেখানে কোথায় কি করছে বা কোথায় সুজন চক্রবর্তীর একটা বড় র্যালি হলো, কবে সুজন চক্রবর্তী নমিনেশন সাবমিট করলেন, সে সমস্ত দেখানোর তাদের কোনো সময় নেই। তার কারণ তাদের সামনে এখন শুধু দুটো দল, এটা সম্পূর্ণ একটা ঘটাপ চলছে। এই দুটো দলকেই সারাক্ষণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে যেন পশ্চিমবঙ্গে অন্য কোনো দল নেই, একমাত্র বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে আর কোনো দল নেই। এইভাবে চলছে আজকে। তাই আজকের এই যে এগুলোকে নিয়ে ভালো করে ভাবুন। তার কারণ আপনি দেখবেন যখনই মোদি কোনো জনসভায় যাচ্ছেন বা অমিত শাহ কোনো জনসভায় যাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু তিনি বলতে পারছেন না যে আজকের এই ম্যানিফেস্টো কি আছে, ওনার নির্বাচনী ইস্তাহার কি আছে, সেখানে আগামী দিনের শিল্পনীতি নিয়ে ওনারা কি ভাবছেন, আগামী দিনের দেশের অর্থনীতি নিয়ে ওনারা কি ভাবছেন, সে সমস্ত কোনো কথা ওনাদের মুখে শুনবেন না। ওনাদের মুখে শুধু শুনবেন কোথায় হিন্দু আর কোথায় মুসলিম। আমাদের মধ্যে একটা উগ্র ধর্মান্ধতা তারা পৌঁছে দিতে চাইছেন সমগ্র ভারতবর্ষ জুড়ে। তারা চাইছেন সমগ্র ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে দুটো ভাগ করে দিতে। একটা দিকে থাকবেন মুসলিম, একটা দিকে থাকবেন হিন্দু। তাদের মধ্যে কোনো রকম কোনো ঐক্য থাকবে না, কোনো সার্বভৌমত্ব থাকবে না। আজকে এই উন্মাদের খেলায় মেতে উঠেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই আপনাদের আজকে ভাবতে হবে যে আগামী দিন এই মানুষটাকে কোনো মতেই আর ভারতবর্ষের মস্তদে বসানো যাবে না, তাহলে ভারতবর্ষ শেষ হয়ে যাবে। আগামী দিন হয়তো আপনি আর আপনার ভোটাধিকার প্রকাশ করবার ক্ষমতাটুকু আপনার থাকবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আগামী 1 জুন আপনাদের সামনে এমন একটা মানুষকে আমরা সমর্থন করে, কমরেড সুজন চক্রবর্তী, ডক্টর সুজন চক্রবর্তী একজন সজ্জন মানুষ। তিনি কোনো আছে, তার শুরুটা ছিল জাতীয় কংগ্রেস থেকে, তারপরে তিনি চলে গেলেন বিজেপি, তারপরে তিনি চলে গেলেন তৃণমূল, তারপরে তিনি চলে এলেন বিজেপি। জানি না আগামী দিন তিনি আবার কোনো দল পরিবর্তন করবেন কিনা, তার কোনো স্বার্থ চরিতার্থ করবার জন্য। আমরা ডক্টর সুজন চক্রবর্তীকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন, তাই